গল্পের কেন্দ্রীয় চরিত্র লুইস ব্যাংকস। তিনি একজন ভাষাবিদ, অর্থাৎ বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করেন। একই সঙ্গে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সিনেমার শুরুতেই লুইসের ব্যক্তিগত জীবনের একটি আবেগঘন অংশ আমাদের সামনে তুলে ধরা হয়। দেখা যায় তার একটি মেয়ে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মেয়ে একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়, যার কোনো কার্যকর চিকিৎসা ছিল না। শেষ পর্যন্ত সেই রোগেই তার মৃত্যু হয়। এছাড়াও জানা যায় লুইসের স্বামীও তাকে ছেড়ে চলে গিয়েছে। সিনেমার বিভিন্ন সময়ে আমরা লুইস এবং তার মেয়ের কিছু দৃশ্য দেখতে পাই। প্রথমে এগুলো সাধারণ ফ্ল্যাশব্যাক বলে মনে হয়, কিন্তু পরে গল্পে এমন একটি চমকপ্রদ মোড় আসে যা পুরো ঘটনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। আর লুইসের স্বামী কেন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই রহস্যটিও গল্পের পরবর্তী অংশে ধীরে ধীরে উন্মোচিত হয়। এদিকে লুইস প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যান, কিন্তু সেদিন তিনি লক্ষ্য করেন ক্লাসরুম প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও তাদের কারো মনোযোগ পড়াশোনায় নেই। ঠিক সেই সময় একজন শিক্ষার্থী লুইসকে জানায় যে হলরুমে রাখা টেলিভিশনে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্প্রচার করা হচ্ছে, আর সেখান থেকে শুরু হয় এমন এক রহস্যময় ঘটনার যা বদলে দেয় পুরো পৃথিবীর ভবিষ্যৎ। ক্লাসরুমে টেলিভিশনটি চালু করতেই লুইস এবং উপস্থিত সবাই একটি চাঞ্চল্যকর সংবাদ জানতে পারে। নিউজে জানানো হয় যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে হঠাৎ করে একটি বিশাল আকৃতির অজানা মহাকাশযান দেখা গেছে। অবাক করার বিষয় হলো সেটি কোথা থেকে এসেছে এবং কিভাবে সেখানে উপস্থিত হয়েছে তার কোনো ব্যাখ্যাই নেই, যেন মুহূর্তের মধ্যে এটি আকাশে আবির্ভূত হয়েছে। তবে ঘটনাটি শুধু মন্টানাতে নেই সীমাবদ্ধ ছিল না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, রাশিয়া, চীন, পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল সহ আরও কয়েকটি দেশে একই ধরনের মহাকাশযান দেখা যায়। সব মিলিয়ে পৃথিবীর 12টি বিভিন্ন স্থানে এই রহস্যময় এলিয়েন স্পেসক্রাফট ভেসে ওঠে। স্বাভাবিকভাবেই পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এটি কি মানবজাতির শেষ সময়? চারিদিকে বিশৃঙ্খলা, গুজব আর ভয়ের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বিভিন্ন দেশের সরকার জনসাধারণকে সামাল দিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এই সংকটময় পরিস্থিতিতেই মার্কিন সেনাবাহিনীর কর্নেল ওয়েবার লুইস ব্যাংকসের সঙ্গে দেখা করেন। তবে তিনি কোনো সাধারণ কারণে আসেননি। তার উদ্দেশ্য ছিল লুইসের সাহায্য চাওয়া। কর্নেল জানান সেনাবাহিনী ইতিমধ্যেই এলিয়েনদের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু বড় সমস্যা হলো তাদের ভাষা, শব্দ কিংবা যোগাযোগের ধরন কোনোটাই মানুষের কাছে বোধগম্য নয়। ফলে তারা এলিয়েনদের উদ্দেশ্য বা বার্তা কিছুই বুঝতে পারছে না। যেহেতু লুইস একজন দক্ষ ভাষাবিদ এবং এর আগেও বিভিন্ন জটিল ভাষাগত সমস্যায় মার্কিন সেনাবাহিনীকে সহায়তা করেছেন, তাই কর্নেল ওয়েবারের বিশ্বাস এই রহস্য সমাধানে একমাত্র তিনি সক্ষম। প্রথমে কর্নেল লুইসকে এলিয়েনদের কণ্ঠের একটি অডিও রেকর্ডিং শোনান, কিন্তু শুধু সেই শব্দ শুনে লুইস কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। তিনি স্পষ্টভাবে জানান একটি সম্পূর্ণ অজানা ভাষা বোঝার জন্য শুধু শব্দ শোনা যথেষ্ট নয়। ভাষার গঠন, অঙ্গভঙ্গি এবং যোগাযোগের ধরন বুঝতে হলে এলিয়েনদের সঙ্গে সরাসরি মুখোমুখি সাক্ষাৎ করতেই হবে। প্রথমে কর্নেল ওয়েবার এই প্রস্তাবে দ্বিধায় থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে যান। সেদিন গভীর রাতে একটি সামরিক হেলিকপ্টার লুইসকে নিতে আসে তার গন্তব্য যুক্তরাষ্ট্রের মন্টানা, যেখানে রহস্যময় এলিয়েন মহাকাশযানটি অবস্থান করছে। সেখানেই তাকে এলিয়েনদের ভাষা বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হবে। এই মিশনে লুইস একা নন, তার সঙ্গে যোগ দেন তাত্ত্বিক পদার্থবিদ ইয়ান ডনেলি, যিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পুরো ঘটনাটি বিশ্লেষণ করার দায়িত্বে থাকবেন। এখন এলিয়েনদের ভাষা, আচরণ এবং তাদের আসল উদ্দেশ্য বোঝার পুরো দায়িত্ব এসে পড়ে লুইস ব্যাংকস ও পদার্থবিদ ইয়ান ডনেলির উপর। তাদের কাজ হলো প্রতিটি পর্যবেক্ষণ বিশ্লেষণ করে মার্কিন সেনাবাহিনীকে বিস্তারিত রিপোর্ট দেওয়া। মন্টানায় পৌঁছানোর পর দুজনেই প্রথমবারের মতো এলিয়েনদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রস্তুতি নেন। নিরাপত্তার স্বার্থে
তাদের সঙ্গে একটি সশস্ত্র সামরিক দলও থাকে। স্পেস ক্রাফটে প্রবেশের আগে সবাই বিশেষ হ্যাজম্যাট স্যুট পরে, যাতে কোনো অজানা বিকিরণ বা ক্ষতিকর জীবাণু থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায়। পাশাপাশি জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেকের সঙ্গে অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়। অবশেষে তারা রহস্যময় সেই মহাকাশযানের ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে পদার্থবিজ্ঞানের পরিচিত নিয়ম যেন ঠিকমতো কাজ করছিল না। কোথাও মধ্যাকর্ষণ অস্বাভাবিকভাবে দিক পরিবর্তন করেছে, আবার কিছু জায়গায় মনে হচ্ছিল যেন মধ্যাকর্ষণ বলের কোনো অস্তিত্বই নেই। পুরো পরিবেশটাই ছিল অবিশ্বাস্য এবং মানুষের পরিচিত জগতের বাইরে। নিরাপত্তার জন্য তারা একটি ছোট পাখিকেও সঙ্গে নিয়ে যায়, কারণ যদি ভিতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বা অক্সিজেনের মাত্রায় কোনো অস্বাভাবিক পরিবর্তন ঘটে, তাহলে সবার আগে সেই পাখির আচরণ থেকেই বিষয়টি বোঝা সম্ভব হবে। প্রথম দিনের সাক্ষাতে লুইস বিভিন্নভাবে এলিয়েনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলে না। ভাষাগত বাধার কারণে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবু তারা হাল ছাড়ে না, প্রতিদিন নিয়মিতভাবে স্পেস ক্রাফটে যেতে থাকেন এবং যোগাযোগের নতুন নতুন উপায় খুঁজতে থাকেন। একসময় লুইস একটি ছোট সাদা বোর্ড নিয়ে যেতে শুরু করেন। সেই বোর্ডে তিনি একে একে বিভিন্ন শব্দ লিখে এলিয়েনদের সামনে তুলে ধরেন, যাতে ধীরে ধীরে একটি সাধারণ ভাষাগত সংযোগ তৈরি করা যায় এবং তাদের যোগাযোগের রহস্য উন্মোচন করা সম্ভব হয়। লুইস ধীরে ধীরে এলিয়েনের মানুষের ভাষার মৌলিক বিষয়গুলো বোঝার চেষ্টা করতে থাকে। তিনি বোর্ডে বিভিন্ন শব্দ লিখে তার অর্থ ব্যাখ্যা করেন, যাতে উভয় পক্ষের মধ্যে অন্তত একটি প্রাথমিক যোগাযোগ তৈরি হয়। মহাকাশযানের ভিতরে দুটি এলিয়েন ছিল। তাদের প্রজাতির নাম ছিল হেপ্টাপড, আর সুবিধার জন্য গবেষকরা তাদের দুটি আলাদা নাম দেন, অ্যাবট এবং কোস্টেলো। কয়েকদিনের পর্যবেক্ষণের পর লুইস বুঝতে পারেন হেপ্টাপডরা মানুষের মতো শব্দ ব্যবহার করে কথা বলে না, বরং তারা জটিল বৃত্তাকার প্রতীক এবং চিহ্নের মাধ্যমে নিজেদের ভাব প্রকাশ করে। প্রতিটি প্রতীকের ভিতরে লুকিয়ে থাকে বিশাল পরিমাণ তথ্য। শুরুতে এই প্রতীকগুলোর অর্থ বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ একটি মাত্র চিহ্ন থেকেই একাধিক অর্থ বের হতে পারে। এলিয়েনদের আরও কাছ থেকে বোঝার জন্য লুইস একসময় নিজের হেলমেট স্যুট খুলে ফেলেন। তিনি দেখাতে চান যে তিনি তাদের ভয় পান না এবং শান্তিপূর্ণভাবে যোগাযোগ করতে এসেছেন। এই সাহসী সিদ্ধান্তের পর দুই পক্ষের মধ্যে ধীরে ধীরে বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। এভাবে কেটে যায় প্রায় 2 মাস। প্রতিদিনের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে লুইস এবং তার দল এলিয়েনদের বাসার রহস্য একটু একটু করে উন্মোচন করতে থাকে। তারা বুঝতে পারে হেপ্টাপডদের প্রতিটি প্রতীক শুধু একটি শব্দ নয়, বরং একটি সম্পূর্ণ বাক্য কিংবা কখনো কখনো পুরো একটি ধারণাকে প্রকাশ করতে পারে। ভাষাটি কিছুটা বুঝতে পারার পর লুইস অবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেন, তোমরা পৃথিবীতে কেন এসেছো? তোমাদের উদ্দেশ্য কি? কিছুক্ষণ নীরব থাকার পর হেপ্টাপডদের পক্ষ থেকে একটি প্রতীক ভেসে ওঠে। সেই প্রতীকের অনুবাদ করতে গিয়ে গবেষকরা এমন একটি অর্থ পান যা মুহূর্তেই সবাইকে আতঙ্কিত করে তোলে। তাদের ধারণা হয় এলিয়েনরা নাকি মানবজাতিকে একটি অস্ত্র দিতে এসেছে। এই খবর বাইরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। মুহূর্তের মধ্যেই সংবাদটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়, আর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধরে নেয় এলিয়েনরা হয়তো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিংবা মানবজাতির বিরুদ্ধে কোনো বড় পরিকল্পনা করছে। শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান প্রদান করছিল। যে দেশের গবেষকরা এলিয়েনদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাচ্ছিলেন, তা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। কিন্তু অস্ত্র শব্দটির এই ভুল ব্যাখ্যা সামনে আসার পর সেই আন্তর্জাতিক সহযোগিতায় ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। এলিয়েনদের বার্তার সেই অনুবাদ প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। চীন প্রথমেই ধরে নেয় এই রহস্যময় অতিথিরা শান্তির বার্তা নিয়ে আসেনি, বরং তারা মানবজাতির জন্য বড় ধরনের হুমকি। তাই চীনা সরকার তাদের নিজস্ব এলাকায় অবস্থান করা মহাকাশযানটিকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা সরে না যায়, তাহলে সামরিক অভিযান শুরু করা হবে বলে ঘোষণা করা হয়। শুধু চীনই নয়, রাশিয়া সহ আরও কয়েকটি দেশও একই সিদ্ধান্ত নেয়। ফলে আন্তর্জাতিক সহযোগিতা ভেঙে পড়তে শুরু করে।
আর প্রতিটি দেশ নিজেদের মতো করে পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু লুইসের ধারণা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বিশ্বাস করতেন এলিয়েনদের ভাষা এখনও পুরোপুরি বোঝা যায়নি, বিশেষ করে অস্ত্র শব্দটির অনুবাদ ভুল, কারণ হ্যাপ্রাবোর্ডের প্রতিটি প্রতীকের একাধিক অর্থ থাকতে পারে। তাই তিনি সেনাবাহিনীর কাছে শেষবারের মতো এলিয়েনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ চান, যাতে কোনো ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধ শুরু না হয়। এদিকে পৃথিবীর পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আতঙ্ক, গুজব আর সন্দেহ মানুষের মধ্যে চরম উত্তেজনা তৈরি করে। এমনকি মন্টানায় মোতায়েন থাকা কয়েকজন মার্কিন সদস্য বিশ্বাস করতে শুরু করেন যে এলিয়েনদের ধ্বংস করাই একমাত্র সমাধান। তাই তারা গোপনে একটি পরিকল্পনা করে। এলিয়েনদের কাছে পাঠানোর জন্য ব্যবহৃত একটি সরঞ্জামের কন্টেইনারে তারা লুকিয়ে একটি টাইম বোমা বসিয়ে দেয়, যাতে সেটি স্পেস ক্রাফটের ভেতরেই বিস্ফোরিত হয়। এসবের কিছু না জেনে লুইস ও ইয়ান আবারও মহাকাশযানের ভিতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে লুইস সরাসরি জানতে চান তারা যে প্রতীকটিকে অস্ত্র হিসেবে অনুবাদ করেছে তার প্রকৃত অর্থ আসলে কি। ঠিক সেই মুহূর্তে লুইস আবারও তার অদ্ভুত সব দৃশ্য দেখতে শুরু করেন। পুরো সিনেমা জুড়ে আমরা লক্ষ্য করি তিনি বারবার এমন কিছু দৃশ্য দেখছেন যেখানে তিনি তার মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন, কথা বলছেন এবং সুখের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। প্রথমে এগুলো সাধারণ স্মৃতি বা ফ্ল্যাশব্যাক বলে মনে হলেও আসলে এর পিছনে লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় রহস্য, যার ব্যাখ্যা সিনেমার শেষ অংশে প্রকাশ পায়। লুইসের প্রশ্নের উত্তরে হ্যাপ্রাপটরা এবার একটি নয়, অসংখ্য ছোট ছোট বৃত্তাকার প্রতীক মিলিয়ে একটি বিশাল জটিল বার্তা দেয়। কিন্তু ঠিক তখনই স্পেস ক্রাফটের ভিতরে লুকিয়ে রাখা টাইম বোমার বিস্ফোরণ ঘটে। শেষ মুহূর্তে একজন হ্যাপ্রাপট লুইস ও ইয়ানকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ায় তারা বেঁচে যায়, তবে বিস্ফোরণে হ্যাপ্রাপটদেরও বড় ক্ষতি হয়। পরের দিন লুইস জানতে পারেন বোমাটি কোনো এলিয়েন রাখেনি, কয়েকজন অতিরিক্ত মার্কিন সেনা সদস্য গোপনে সেটি বসিয়েছিল। তারা বিশ্বাস করেছিল এলিয়েনদের ধ্বংস করলেই পৃথিবী নিরাপদে থাকবে। সুস্থ হয়ে লুইস ও ইয়ান আবার এলিয়েনদের শেষ বার্তাটি বিশ্লেষণ করতে শুরু করে। তারা বুঝতে পারেন এটি সম্পূর্ণ কোনো বার্তা নয়, বরং বিশাল একটি বার্তার মাত্র একটি অংশ। পৃথিবীর 12টি স্থানে 12টি এলিয়েন মহাকাশযান এসেছিল, তাই প্রতিটি স্পেস ক্রাফটে সম্ভবত বার্তার আলাদা অংশ রয়েছে। কিন্তু চীন, রাশিয়া ও অন্যান্য দেশ এলিয়েনদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে কেউ আর অন্য মহাকাশযানগুলোর তথ্য জানতে পারছিল না। লুইস বুঝতে পারেন সবাই একসঙ্গে কাজ না করলে ভুল বুঝাবুঝি থেকেই পৃথিবী যুদ্ধ শুরু হতে পারে। এরপর লুইস মহাকাশযানের কাছে যান। সেখান থেকে একটি লিফটের মতো ছোট বাক্স করে তিনি মহাকাশযানের ভিতরে প্রবেশ করেন। সেখানে তিনি জানতে পারেন অ্যাবট বিস্ফোরণে মারা যাচ্ছে এবং এখন শুধু কোস্টেলও বেঁচে আছে। লুইস তাকে জিজ্ঞাসা করেন তারা পৃথিবীতে কেন এসেছে। ঠিক তখনই লুইস আবার সেই রহস্যময় দৃশ্যগুলো দেখতে শুরু করে। একটি ছোট মেয়ে যে তাকে মা বলে ডাকছে। এতদিন লুইস ভেবেছিলেন এগুলো তার অতীতের স্মৃতি, কিন্তু কোস্টেলো তাকে জানায় এগুলো কোনো স্মৃতি নয়, এগুলো তার ভবিষ্যৎ। তখন আসল রহস্য প্রকাশ পায়। হ্যাপ্রাপটরা পৃথিবীতে অস্ত্র দিতে আসেনি, তারা মানুষকে তাদের ভাষা শেখাতে এসেছে। কারণ তাদের ভাষা পুরোপুরি শিখে ফেললে মানুষের সময়কে দেখার ধারণাই বদলে যায়। তখন অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে আলাদা আলাদা মনে হয় না, বরং একজন মানুষ একই সঙ্গে সময়ের সব মুহূর্তকে অনুভব করতে পারে। অর্থাৎ লুইস যে মেয়েটিকে দেখেছিলেন সে তার ভবিষ্যতের মেয়ে। ভবিষ্যতে লুইস ইয়ানকে বিয়ে করবেন এবং তাদের একটি মেয়ে হবে যার নাম হ্যানা। কিন্তু মেয়েটি অল্প বয়সে দুরারোগ্য রোগে মারা যাবে। হ্যাপ্রাপটরা আরও জানায় প্রায় 3000 বছর পর তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের সাহায্য দরকার হবে। তাই তারা এখন মানুষকে তাদের ভাষা শেখাচ্ছে, যাতে ভবিষ্যতে মানুষ তাদের সাহায্য করতে পারে এবং তাদের সাথে যোগাযোগ করতে পারে। এদিকে পৃথিবীর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। চীন এলিয়েনদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই লুইস ভবিষ্যতের আরেকটি দৃশ্য দেখতে পান। সেখানে চীনের জেনারেল শেং তাকে জানান লুইসের কারণেই পৃথিবী একটি বড় যুদ্ধ থেকে বেঁচে গেছে। শেং আরও বলেন 18 মাস আগে লুইস তার ব্যক্তিগত নম্বরে ফোন করে এমন কিছু কথা বলেছিলেন যা শুধু তিনি ও তার মৃত স্ত্রী জানতেন। লুইস তখন বুঝতে পারেন এই ভবিষ্যৎ দৃশ্যই তাকে বর্তমানকে বাঁচানোর উপায় দেখিয়েছে। ভবিষ্যতে শেংয়ের কাছ থেকে তার ব্যক্তিগত নম্বর জেনে নিয়ে
লুইস বর্তমান সময়ে সেই নম্বরে ফোন করেন এবং শ্যাংয়ের স্ত্রীর মৃত্যুর আগে তাকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো হুবহু বলে দেন। এতে শ্যাং বুঝতে পারেন লুইস এমন তথ্য জানেন যা তার জানার কথা নয়, ফলে তিনি এলিয়েনদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেন। চীনের সিদ্ধান্তের পর অন্য দেশগুলো যুদ্ধের প্রস্তুতি থেকে সরে আসে, পৃথিবী যুদ্ধের হাত থেকে বেঁচে যায়। এরপর হেপ্টাপডদের মহাকাশযানগুলো একে একে পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু তখনই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট প্রকাশ। লুইস এতক্ষণ যে দৃশ্যগুলোকে অতীতের স্মৃতি বলে মনে করছিল সেগুলো আসলে ভবিষ্যতের ঘটনা ছিল। অর্থাৎ গল্পের শুরুতে লুইসের কোনো মেয়ে ছিল না, এমনকি ইয়ানের সঙ্গে তার বিয়েও হয়নি। ভবিষ্যতে লুইস ইয়ানকে বিয়ে করবেন, তাদের মেয়ে হ্যানার জন্ম হবে এবং হ্যানা অল্প বয়সে মারা যাবে। লুইস আগে থেকে এই ভবিষ্যৎ জেনে যাবেন, এমনকি তিনি এটাও জানবেন যে এই ঘটনা শেষ পর্যন্ত ইয়ানের সঙ্গে তার সম্পর্ক ভেঙে দিবে। তবু লুইস সেই জীবন বেছে নেবেন, কারণ তার কাছে ভবিষ্যৎ কোনো অজানা ঘটনা নয়, জীবনের প্রতিটি মুহূর্তই যেন একই সঙ্গে বর্তমান। তাই ভবিষ্যতে কষ্ট আসবে জেনেও তিনি হ্যানার সঙ্গে পাওয়া সুন্দর মুহূর্তগুলোকে বেছে নেন। শেষ পর্যন্ত বোঝা যায় হেপ্টাপডরা পৃথিবীতে ধ্বংস করতে আসেনি, তারা মানুষকে এমন একটি বাসা দিতে এসেছিল যা সময়কে বোঝার ধারণাই বদলে দেয়। আর প্রায় 3000 বছর পর যখন হেপ্টাপডদের মানুষের সাহায্যের প্রয়োজন হবে, তখন এই জ্ঞানই তাদের বাঁচানোর পথ তৈরি করবে। লুইস পরে তার মেয়ে হ্যানাকে উৎসর্গ করে দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ নামে একটি বই লেখেন এবং হেপ্টাপডদের ভাষা মানুষকে শেখান। এভাবেই অ্যারাইভাল শুধু এলিয়েনদের গল্প নয়, এটি ভাষা, সময়, ভবিষ্যৎ, ভাগ্য এবং মানুষের সিদ্ধান্ত নিয়ে তৈরি এক অসাধারণ সাইফাই গল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ সিনেমা অ্যারাইভালের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও মজার সিনেমার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।